প্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। বিজয়ের মাস 1971 সালের এই ডিসেম্বরে আমাদের মহান বিজয় দিবস। এই দিনে জামাত, আল বদর, আল শামস, নেজামে ইসলামী, রাজাকার, শান্তি কমিটি এবং মুসলিম লীগ পাকিস্তানি সেনাবাহিনীর সাথে একসাথে 16ই ডিসেম্বরে সাহরওয়ার্দী উদ্যানে বাঙালি এবং ভারতের যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে 93,000 অথবা 94,000 সেনাবাহিনী নিয়ে। সেদিন থেকে ভারতের প্রধান শত্রু বাঙালিরা হচ্ছে দ্বিতীয় শত্রু। এখন এই যে পাকিস্তান ভারতকে প্রথম শত্রু, বাঙালিকে দ্বিতীয় শত্রু ভাবে, এর কারণটা কি? এর কারণটা মূলত এখানেই নিহিত, যে 1971 সালে তারা নাকে খত দিয়ে মাথা নত করে পায়ের কাছে অস্ত্র রেখে সারেন্ডার করেছিল। সেই সারেন্ডার দলিলে স্বাক্ষর করেছিলেন তিনি কাদের পক্ষে? রাজাকার, আল বদর, আল শামস এবং এই জামাতে ইসলামীর পক্ষে। তো এখন পাকিস্তানের যে গাত্রদাহ, বাংলাদেশ সৃষ্টির পরে জামাতে ইসলামী কিন্তু বাংলাদেশে চলে এসছে। বাংলাদেশের পতাকা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, মানচিত্র সবকিছুই তারা মেনে নিয়েছে। গত 53 বছরে, বিশেষ করে 91 পরবর্তী সময়ে আমরা দেখে এসেছি জামাতে ইসলামকে বিভিন্ন জায়গায় বলতে যে আমরা তো বাংলাদেশ বিরোধী নই, আমরা তো পাকিস্তানের নয়, আমরা পাকিস্তান প্রেমী নয়, আমরা মুক্তিযুদ্ধ বিরোধী নয়, তারা বলে এসছে। কিন্তু বিএনপিও এক পা বাড়িয়ে বলতো যে এই মহান স্বাধীনতার যে ডাক, এই ডাকটা দিয়েছিলেন জিয়াউর রহমান। তারা বলতেন সত্য মিথ্যা সেটা নিয়ে একটা ভিন্ন ডিবেট আছে, সেই ডিবেটটাতে আমরা কখনো বিশ্বাস করি না জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন। হ্যাঁ, তিনি মুক্তিযুদ্ধের একটি ঘোষণা 27 তারিখে পাঠ করেছেন। এই স্বাধীনতার মাসে রাজাকার, আল বদররা যখন এখন দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো শক্তি যখন ক্ষমতায় নেই, ইভেন বিএনপিও যখন ক্ষমতায় থাকে, যেহেতু বিএনপির প্রধান জিয়াউর রহমান 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং বিএনপিতে অসংখ্য মুক্তিযোদ্ধা যারা আর্মি থেকে মুক্তিযুদ্ধে জয়েন করেছিল, তাদের একটা বিশাল গোষ্ঠী বিএনপির সাথে জড়িত ছিল। আর যারা সিভিলিয়ান মুক্তিযোদ্ধা, তাদের অল্প পরিমাণ অংশ বিএনপির সাথে জড়িত ছিল। যার কারণে বিএনপি যখন ক্ষমতায় থাকে, চাক বা না চাক, যেহেতু মুক্তিযোদ্ধাদের একটা চাঙ্ক অফ মুক্তিযোদ্ধা সেখানে ছিল, এই রাজাকার, এই আলবদররা তখন কিন্তু মাথা উঁচু করে কথা বলতে পারেনি। কিন্তু এখন বিএনপিও নেই, আওয়ামী লীগও নেই, ক্ষমতায় আছে ডক্টর ইউনূস, যিনি নিজেও একজন স্বাধীনতা বিরোধী হিসেবে আমরা দেশে প্রতিষ্ঠিত হতে দেখেছি। কারণ তিনি ক্ষমতায় এসে বলেছিলেন যে তিনি রিসেট বাটন করবেন। তো রিসেট বাটনটা কি? ভারত আমাদের বন্ধু রাষ্ট্র ছিল। ভারত শুধু আমাদের বন্ধু রাষ্ট্র নয়, ভারত কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র। ভারত 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে শুধু সাহায্য করেছে তা না, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। ভারত সেই রাষ্ট্র যার 54টি নদী বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে এবং এ থেকে আমাদের কৃষিকাজ, আমাদের মৎস্য উৎপাদন, আমাদের নানা রকমের শস্য উৎপাদনে ব্যবহৃত হয় এবং আমাদের এই নদীগুলোই হচ্ছে বাংলাদেশের মা। আমি আমার বহু ভিডিওতে বলেছি, বাংলাদেশ আমরা ছোটবেলা থেকে বলে এসেছি নদী মাতৃক দেশ। নদী মাতৃক মানে হচ্ছে নদী যাহার মাতা। বাংলাদেশের মাতা হচ্ছে নদী, আর নদীর মাতা হচ্ছে ভারত। এই ভারত আমাদের কাছে বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু পাকিস্তানের কাছে 1 নম্বর শত্রু। আর সাথে সাথে আপনি এই রাজাকার, এই আল বদর, এই আল শামস, কপালে পাকিস্তানের চিহ্ন আঁকা যে সব নতুন নতুন পাতি নেতার, অবশিষ্ট নেতার আবির্ভাব হয়েছে, তাদের দেখেন না এখন পাকিস্তানের প্রেমে কতটা মশগুল? কেন মশগুল? কারণ তাদের চিন্তায় এবং চেতনায় পাকিস্তানের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। দেখেন, মানুষ হিসেবে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি অথবা আমাদের বাংলাদেশের এবং আরবের সবচেয়ে প্রতিষ্ঠিত ধর্ম মুসলিম, যেটাই আপনি হন, আপনি তো প্রথমে মানুষ হতে হবে। মানুষের প্রথম কাজ হচ্ছে মা, মাটি এবং মাতৃভূমি। যারা মা এবং মাটি, মাতৃভূমিকে ভালোবাসে না, তারা মানুষ না, তারা পশু। যারা অন্য দেশের, যাদের কাছ থেকে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, তাদেরকে যখন তারা তাদের মা মনে করে, তাদের মাটি মনে করে, তাদের মাতৃভূমি মনে করে, তাদের চাইতে কুলাঙ্গার এই বাংলার জমিনে না পৃথিবীর কোথাও জন্ম যেন না হয়। এখন এই পাকিস্তান পতাকা, চাঁদতারা মার্কা পতাকা মার্কা লোকেরা আজকাল বলছে, এই যে মনে করেন পাগল, বাটপার, অসভ্য একটা আছে না কি, কাজী ইব্রাহিম, যার সাথে জিনেও কথা বলে, নানান রকমের
চটুল কথাবার্তা বলে। আমার কাছে মাঝে মাঝে ধারণা হয় সে মনে হয় কোনো পতিতালয়ের দালাল টালাল হবে, কারণ তার কথাবার্তা কিন্তু এমন বাটপারে। আপনি যদি দেখেন শেখ হাসিনার সময়ে কি সুন্দর সুন্দর বঙ্গবন্ধুকে নিয়ে কথা, শেখ হাসিনাকে নিয়ে কথা, আবার দিন বদল হয়ে গেছে, তার কথাও বদল হয়ে গেছে। মুসলমানের দিল এবং মন কখনো এটা এই সিজনে সিজনে বদলায় না। এটা সব সময় সত্যের প্রতি, ন্যায়ের প্রতি, দেশমাতৃকার প্রতি একরকমই থাকে। এই বাটপাতদেরকে আমরা প্রতিহত করেছি ৭১, আবার আমরা প্রতিহত করব। এই মহান বিজয় দিবসে ভারতের বিরুদ্ধে আজকে যেই সব স্লোগান বাংলাদেশে হচ্ছে, ভারতের বিরুদ্ধে বলে যে কি তার চোখ রাঙা নিয়ে যদি ভারত ভয় পায়, আমি চাই দিল্লিতে পৌঁছুক। আহারে, পেশায় রাষ্ট্র করে পরে ফেলে কোনো ছুতা জানো না সূর্যের সাথে আমার শত্রুতা। হ্যাঁ, পেশার চোখের সাথে সূর্য মিলাই ফেলে। এই পেশাদের আনাগোনা বাংলাদেশে নয়, পৃথিবীর নানান প্রান্তেই আছে। আমরা দেখলাম দেশ এমন একটি সময়ে আছে, দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের সাথে যাদের সম্পর্ক আছে সেই রকমের কোনো মানুষ ক্ষমতায় না থাকার কারণে এই মুক্তিযুদ্ধ বিরোধী এই মৌলবাদী চক্র আজকে আস্ফালন করছে। রেডিওতে যান, টেলিভিশনে যান, যে দেশের জন্য সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন, দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, আমাদের যে হাজার বছরের ধারাবাহিকতা, এইসবের কোনো কিছুই কিন্তু এখন টেলিভিশনে নাই। এখন আছে শুধু খিস্তি খেউর। কেন খিস্তি খেউর আছে আপনাকে বলি, যে বিশিষ্টজন যারা, তারা কিন্তু অন্ধকার দিকটাকে ডেকে রেখে আলোর দিকটা মানুষের কাছে নিয়ে যায়। মানুষের কাছে যেন আলো সংক্রমিত হয়, আলো মানে ট্রান্সফার হয় এবং সমাজ আলোকিত হয়। আর এই মূর্খ, এই গণ্ড মূর্খ, এই রাজাকার, এই আলবদরের সন্তানরা, এই ধর্মাশ্রয়ী, এই মধ্যযুগীয় বর্বর ছেলেপেলেরা, এগুলা হচ্ছে মানে অবশিষ্ট। এখন এই অবশিষ্টগুলোই কিন্তু বাংলাদেশে বিশিষ্ট হয়ে গেছে। এখন খেয়াল করে দেখেন, অবশিষ্টরা যখন বিশিষ্ট হয়, তখন একটা সমাজ, একটা রাষ্ট্র কি পরিমাণ অন্ধকারে নিমজ্জিত হয়। যে দেখেন, বাংলাদেশ না, শুধু পৃথিবীর সব দেশেই 3টা টিম থাকে, এ টিম, বি টিম, আর একটু হচ্ছে অবশিষ্ট টিম। এখন বাংলাদেশে এ টিম আর বি টিম হলো বিএনপি আওয়ামী লীগের ভেতরে তারা আছে, আর সি টিম যেটা আছে এটা হলো এর বাইরের অংশগুলো। এই এখন সি টিম খেলাধুলা করছে। এখন বাংলাদেশে সি টিম দিয়ে কাজ চালানো হচ্ছে। এই যে সামনে একটি নির্বাচন, বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, আওয়ামী লীগকে আউট করা হয়েছে। কিসের জন্য? ওই সি টিমকে নিয়ে আসার জন্য। আর এই সি টিমকে নিয়ে আসার যে প্ল্যান ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছেন না, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে তিনি রিসেট বাটন করবেন। রিসেট বাটনটা কি? মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে এই সমাজে প্রতিস্থাপন করবেন। ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, যার সাথে আমাদের নানান ট্রেডিং এবং নানান ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সূতিকাগার, আমাদের সাথে একাত্মতা আছে, একসাথে বাধা আছে। সেই এবং বাংলা নামে যে পশ্চিমবঙ্গটি রয়েছে, এটি কিন্তু 1911 সাল পর্যন্ত একসাথে ছিল। ইভেন 1911 সালের পরও, বঙ্গভঙ্গের পর, 6 সাল থেকে 11 সাল বাদ দিলে, 4 সাল থেকে 11 সাল বাদ দিলে 1900, আর বাকি সব সময় কিন্তু এই বাংলা 1947 সাল পর্যন্ত একটি মাত্র ভূখণ্ডের ছিল, এবং এটা একটি দেশের মতোই ছিল, বঙ্গদেশ। সেই বঙ্গদেশের অর্ধেক ভারতে, অর্ধেক বাংলাদেশে। সুতরাং তাদের সাথে আমাদের সেই রকম হেরিটেজ। তাদের বিরুদ্ধে আমাদেরকে পাকিস্তানপন্থী করবে, ভারতকে বন্ধুপ্রতিম রাষ্ট্রকে শত্রু ঠেলে দিয়ে, তারপর অবশিষ্টদেরকে প্রতিস্থাপন করবে বিশিষ্ট দ্বন্দ্বের পরিবর্তে। ঠিক এমনিভাবে এই সমাজে, এই রাষ্ট্রে অর্থনীতিকে উপরে নেওয়ার জন্য তো ডক্টর ইউনূস, তাই না? কিন্তু আপনি যদি দেখেন, বাংলাদেশি টাকায় 4,000 বিলিয়ন, মানে 400 বিলিয়ন প্রতি বছর আমাদের বাংলাদেশি টাকায় আমরা জিডিপি, আমাদের গ্রোথ হয়েছে, অর্থাৎ 7.5%। আর এখন সেটার গ্রোথ হচ্ছে 3.5%, অর্ধেকেরও নিচে। তার মানে প্রতি বছর 200 বিলিয়ন আমাদের সমাজে নাই। অর্থাৎ আমাদের যে 200 বিলিয়ন উৎপাদন, সেটা এখন নাই হয়ে গেছে। মানুষের জীবনে হাহাকার চলছে। এইটাই ডক্টর ইউনূসের রিসেট। একটা উন্নয়নশীল দেশকে একটা অবনত দেশে পরিণত করবে, যে দেশটি পৃথিবীর টপ গ্রোথের যে রাষ্ট্রগুলো ছিল তাদের মধ্যে ছিল, সেটাকে লোয়েস্ট গ্রোথের রাষ্ট্রে নিয়ে গেল। তো ঠিক এমনিভাবে এই 16ই ডিসেম্বরে আমাদের ভারতে একটি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হবে, বিজয় দিবসের অনুষ্ঠান হবে। লন্ডনে আমরা
15 ডিসেম্বর রাত্রে একটি বড় অনুষ্ঠান করব। আর পৃথিবীর আরও নানান দেশে হবে, কিন্তু বাংলাদেশে সেরকম কোনো জাতীয় অনুষ্ঠান নেই, নেই কোনো কুচকাওয়াজ। কেন নেই? কারণ ডক্টর ইউনূস যতদিন ক্ষমতার মসনদে আছে ততদিন পাকিস্তানি ধারার রাজনীতি বাংলাদেশে চলবে, বাংলাদেশি ধারার রাজনীতিও চলবে না, মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনীতিও চলবে না। এই 71-এর রাজাকার মনস্ক এই মানুষটি বাংলাদেশের মসনদে বসে বাংলাদেশটাকে যে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, এর এই জায়গা থেকে বাংলাদেশ 20 বছরও বেরিয়ে আসতে পারবে না। ভারত আমাদের সাথে 50 বিলিয়নের বিভিন্নভাবে ট্রেড হতো ভারতের মধ্যে দিয়ে, কিছু আমাদের সাথে ভারতের হতো, কিছু আমরা ভারতের মধ্যে দিয়ে অন্য দেশে করতাম। এইভাবে আদান প্রদানে বাংলাদেশের অর্থনীতির সাথে বিশাল একটা সম্পর্ক ছিল ভারতের। এখন ভারত সেই ট্রেড অনেকটাই বন্ধ করে দিয়েছে। এর কারণটা কি? বাংলাদেশও চায় না আর ভারতও চায় না। এর ফলে যেটা হয়েছে, গার্মেন্টস শিল্পগুলো মরে যাচ্ছে। শিল্পের যে স্থানীয় কাঁচামাল বাইরে যেগুলো বিদেশ থেকে আনা হতো, ভারত থেকে যে অংশটা আসতো সেটা এখন আর আসছে না। ভারত ইচ্ছা করেই এখন আর বাংলাদেশের সাথে ব্যবসা করতে তত আগ্রহী না, যার ফলে ভারতের ক্ষতি হচ্ছে, আবার বাংলাদেশের ক্ষতিটা তার দ্বিগুণ হচ্ছে। ভারত অনেক বড় শক্তি, 10 বিলিয়ন যদি তারা ট্রেড না করে, তাদের অর্থনীতির যে সাইজ, 10 বিলিয়ন হয়তো তাদের 1%, আর 10 বিলিয়ন আমাদের 50%, 30%, 20%। সুতরাং আমাদের ক্ষতিটা ভারতের চাইতে অনেক বেশি হচ্ছে। এখন আপনি আমাদের দেশ থেকে উৎপাদন করবেন, আমাদের দেশে পোর্ট আনবেন, পোর্ট এনে এখানে খালাস করে মালটা সাপ্লাই দিবেন কোন দিক দিয়া? ভারতের দিক দিয়া। ভারত আপনাকে দেবে না। সুতরাং আপনি পোর্ট যত বড়ই করেন, যদি ভারতের সীমানা, ভারতের জায়গা ব্যবহার করতে না পারেন, আপনি নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, আপনার বাপের দেশ কোনো জায়গায় পাঠাতে পারবেন না। আসুন, এই মুক্তিযুদ্ধের যে বিজয়ের মাস 16ই ডিসেম্বর সামনে, এই 16ই ডিসেম্বরকে সামনে রেখে আমরা প্রতিজ্ঞা করি, আমরা এই অন্ধকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাব। ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র ছিল, তারা আমাদের সাথে সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে। কারণ বন্ধুত্ব দুদিনেই বেশি দরকার। আর পাকিস্তান আমাদের 71 শত্রু ছিল, এখনো শত্রু। পাকিস্তান শুধু বাংলাদেশের শত্রু না, পুরো বিশ্বের জন্য শত্রু। কেন পুরো বিশ্বের শত্রু? কারণ তারা উৎপাদন করে মৌলবাদ, আর এই মৌলবাদ আর জঙ্গিবাদ দিয়ে সারা বিশ্বকে তারা বিষিয়ে তুলেছে। যার কারণে পৃথিবীর কোনো দেশে যাইয়া যদি আপনি ফাঁকি বলেন, এটাকে তারা গালি মনে করে। খেয়াল করে দেখেন, বাঙালিকে বাঙালি বললে কিন্তু কেউ এটাকে গালি মনে করে না। পাকিস্তানিদেরকে যদি ফাঁকি বলে, তাহলে কিন্তু তারা এটাকে গালি মনে করে। কেন মনে করে? কারণ তারাও জানে পাকিস্তান হয় ভিক্ষা করতে যায় সৌদি আরবে, নয় চুরি করতে যায়। পুরা পৃথিবীর যেখানে যায় সেখানেই তারা দুর্নীতির সাথে জড়িত এবং ধর্ষণের সাথে জড়িত। ব্রিটেনে সবচাইতে বেশি দর্শনকারীর বাড়ি হচ্ছে পাকিস্তান। রাষ্ট্রীয়ভাবে আপনি একটু গুগল করে দেখেন যে ব্রিটেনে যে ইয়াং গার্লদেরকে গ্রুমিং করে কারা দর্শনের শিকার করে, এটা আপনি ইউটিউবে যান অথবা আপনি গুগলে যান, আজকে দেখেন, দেখবেন 1 নম্বরে পাকি, 2 নম্বরে আফগান। তো এই পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, ইরাক অথবা এই সোমালিয়া বানানোর যে ধান্দা ডক্টর ইউনূসের, আমরা তা হতে দেব না। ভালো থাকবে। আসসালামু আলাইকুম। অনেকে ধরেই নিয়েছেন বা নিশ্চিত হতে যাচ্ছেন যে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে, যেহেতু তফসিল ঘোষণার বিষয়টি রয়েছে। তফসিল যখন ঘোষণা হয়ে যায়, অনেকের ধারণা যে নির্বাচন সত্যি সত্যি হতে যাচ্ছে। আসলে কি ঘটতে যাচ্ছে এবং তফসিল ঘোষণা হলেই কি নির্বাচন সেই সময়ের মধ্যে হওয়াটা বাধ্যতামূলক? আমি সে বিষয়ে আসছি। যে বিষয়ে মূলত ফোকাস করতে চাই সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য নানান ইস্যুতে, সেখানে আমূল পরিবর্তন, তার উল্টো সুর এখন আমরা শুনতে পাচ্ছি। ভারতীয় বার্তা সংস্থা IANSlive.com গত মঙ্গলবার শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। ইমেইলে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। এর আগে আপনাদের জানিয়েছিলাম যে খালেদা জিয়া প্রসঙ্গে তিনি কী মন্তব্য করেছেন। তিনি তার উদ্বেগ জানিয়েছেন, খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করেছেন। এর বাইরে আরও 10টি প্রশ্ন উত্তর তিনি দিয়েছেন এবং তার কাছে যেসব বিষয় প্রশ্ন ছিল, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার প্রমাণ থাকা না থাকা, টিউলিপ সিদ্দিকীর বিচার, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সহ মোট 11টি প্রশ্ন উত্তর তিনি সবকটি দিয়েছেন। কিন্তু মেলানোটা কষ্টকর হয়ে যাচ্ছে তার আগের বক্তব্য থেকে বর্তমান সময়ের বক্তব্য। মেলানো আমাদের জন্য কষ্টকর হোক আর না হোক, আসলে
অনেক কিছু বদলে যাচ্ছে কিনা, এমন হিসেব আমরা করতেই পারি। তার আগে বরং তিনি যে প্রশ্নগুলো উত্তর দিয়েছেন সেগুলোর কিছু কিছু আপনাদের শোনাই। প্রশ্ন ছিল, গুজব রয়েছে আপনাকে ক্ষমতা থেকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, আপনার প্রতিক্রিয়া কি? উত্তরে তিনি বলছেন, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে জড়িত থাকার কথা মানে তিনি স্বীকার না করে বলছেন, এখন পর্যন্ত এর নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। প্রমাণ ছাড়া অভিযোগ করলে স্থিতিশীলতা, জবাবদিহি ও জাতীয় ঐক্য পুনরুদ্ধারের বাস্তব কাজ থেকে মনোযোগ সরে যেতে পারে। অথচ এর আগে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি দ্য প্রিন্ট সহ আরও বিভিন্ন জায়গায় যেসব কথা বলেছেন তা তো আমরা সবাই জানি। তিনি বলেছেন, সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিলে আমি ঠিকই ক্ষমতায় থাকতে পারতাম। এমন বক্তব্য তিনি ভারতে যাওয়ার আগে আরও অসংখ্যবার বলেছেন, বিভিন্ন বক্তব্যে, বিবৃতিতে, সেমিনারে। এও বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্যাস চুক্তিতে তিনি রাজি হননি বলেই 2001 সালের নির্বাচনে তাকে জয়লাভ থেকে বঞ্চিত হতে হয়েছে। IANS এর প্রশ্ন ছিল, আপনি কি মনে করেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের স্বার্থবিরোধী বিদেশি শক্তির সঙ্গে কাজ করছে? জবাবে শেখ হাসিনা বলছেন, আমি অতিরিক্ত অনুমান করতে চাই না, তবে আমাদের জাতীয় বিষয়ে বাইরের হস্তক্ষেপের উদ্বেগজনক লক্ষণ আছে। আমি বারবার দেশের বিভেদকে কাজে লাগানো বিদেশি মধ্যস্থতার বিরুদ্ধে সতর্ক করেছি। বিশ্বাসযোগ্য অভিযোগ উঠলে তা স্বচ্ছতার সঙ্গে তদন্ত করা উচিত। অথচ এর আগে আনন্দবাজার পত্রিকা তার অডিও বার্তার বরাত দিয়ে জানিয়েছে ভিন্ন কথা, অথবা আনন্দবাজারের বাইরে আরও বিভিন্নভাবে তার সরাসরি তার কণ্ঠ থেকেই আমরা অন্য কিছু শুনেছি। তিনি বলছিলেন যে এসব ইউনূসের কারসাজি, হাজার হাজার কোটি টাকা কামিয়ে বিদেশিদের থেকে টাকা খেয়ে দেশের সর্বনাশ করছেন। বলেছেন তো, আমি আবারও বলছি, কি বলেছেন না বলেছেন, আগে পরের কোথায় তফাৎ, এইগুলো সমালোচনার চেয়ে তফাৎটা কেন হচ্ছে, পার্থক্যটা কেন হচ্ছে, সেটি আমাদের বিবেচনার বিষয়। বার্তা সংস্থা IANS প্রশ্ন করছে, কেউ কেউ বলছেন বাংলাদেশে ধর্মীয় ও রাজনৈতিক নির্যাতন সীমা ছাড়িয়ে গেছে। এর উত্তরে তিনি বলছেন, তদন্ত এবং সুষ্ঠু আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিগত দোষ নির্ধারণ করা উচিত। ব্যাপক দাবি যথাযথ নিরপেক্ষ তদন্তের বিকল্প হতে পারে না। এর বাইরে সাম্প্রদায়িক ইস্যুতে, ধর্মীয় রাজনীতির ইস্যুতে শেখ হাসিনার অবস্থান আমরা জানি। তিনি সরাসরি যে মন্তব্য করতেন, অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনার যেই বিষয়টি সেই আলোকে। তবে একটি বিষয় তিনি কয়েকদিন আগেও যা বলছেন, এখনও তাই বলছেন, সেটি হচ্ছে ICT রায়কে আগের মতোই, মানে তিনি যে পক্ষপাত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে উল্লেখ করছেন, সেই বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। সেখানে তিনি বলছেন এই রায় পূর্ব নির্ধারিত, আগের মন্তব্যই তিনি পুনর্ব্যক্ত করছেন। আর নির্বাচনের বিষয়ে তিনি বলছেন, আমাদের লাখ লাখ সমর্থক সম্ভবত বাড়িতেই থেকে যাবেন, আপনি দেশের জনপ্রিয় দলকে নিষিদ্ধ করে তাকে অবাধ ও নিরপেক্ষ বলে উপস্থাপন করতে পারেন না। এই যে শেখ হাসিনার উত্তরগুলো দুই একটি ছাড়া, বিষয়গুলো কি ভেবে দেখার মতো নয়? মানে আমরা কি ধরে নেব যে ভারত থেকে বা ভারত সরকারের পক্ষ থেকে তাকে এই ধরনের সফটলি মন্তব্য করতে বলা হয়েছে, এই জন্য তিনি এই ধরনের মন্তব্য করছেন যুক্তরাষ্ট্র সম্পর্কে কিংবা ডক্টর ইউনূস সম্পর্কে? ভারত সরকার বা মোদী সরকার যদি বলেও থাকে, তার উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমরা কি তাহলে এগুলোই ধরে নেব যা শোনা যাচ্ছে? যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে যে সম্পর্কের নতুন সমীকরণ, সেই সমীকরণের জায়গা থেকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশের অবস্থানকে ঘিরে ভারতের যে অবস্থান, ভারতের যে চাওয়া, সেগুলোকে যুক্তরাষ্ট্র প্রায়োরিটি দিতে চাচ্ছে নতুন করে। অবশ্যই অনেক কিছু হিসাব করা রয়েছে। আর তফসিল ঘোষণার প্রসঙ্গে বলছিলাম যে তফসিল ঘোষণা হলেই কি নির্বাচন হওয়াটা ওই নির্ধারিত তারিখের মধ্যে বাধ্যতামূলক? না, নিশ্চয়ই না। তফসিল ঘোষণা মোটামুটি নির্বাচনে একটি রোড ম্যাপ, কবে মনোনয়নপত্র দাখিল করতে হবে, জমা দিতে হবে, কবে প্রত্যাহার করা যেতে পারে, কবে বাতিল ঘোষণা হবে, কিছু গাইডলাইন নির্বাচনী আচরণবিধি সম্পর্কে। এগুলোর বাইরে মোটামুটি যে তারিখ ঘোষিত হয় নির্বাচনে, সেই তারিখের মধ্যেই নির্বাচন করার
একটা উদ্দেশ্য থাকে, কিন্তু নিশ্চয়ই বাধ্যবাধকতা নেই। যদি একটু মনে করিয়ে দিই যে 1990 সালের 15 ডিসেম্বর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছিল। নির্বাচন হওয়ার কথা ছিল 1991 2রা মার্চ, কিন্তু ওই দিন শবে বরাত পড়ে গিয়েছিল। পরবর্তীতে পুনঃ তফসিল করে ভোটের তারিখ এগিয়ে আনা হয়েছিল। আপনাদের নিশ্চয় মনে আছে 17 ফেব্রুয়ারি 91। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনও পুনঃ তফসিল ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ প্রথমবার যে তারিখ ঘোষণা করা হয়েছিল জাতীয় সংসদ নির্বাচনের, সেটি থেকে সরে আসতে হয়েছিল। নতুন করে সেটি নির্ধারিত হয় কবে? 23 ডিসেম্বরের পরিবর্তে 30 ডিসেম্বর 2008। 2007 সালের 22 জানুয়ারি নবম সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেন বিচারপতি এম.এ. আজিজের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। পরবর্তীতে কি হয় আমরা সবাই জানি, পরেরটা তো ইতিহাস। 2007 সালের 11 জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আবির্ভাব ঘটল এবং সেই সরকারের অধীনে যে নির্বাচনটি হয়েছিল সেটি 2008 সালের 30 ডিসেম্বর সম্ভবত, বা 29 ডিসেম্বর। অতএব এই তফসিলও যে পেছাবে না তার কি কোনো নিশ্চয়তা আছে? অভ্যন্তরীণ আন্তর্জাতিক যে খেলা চলছে নানান সমীকরণের মধ্য দিয়ে, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা নির্বাচনে, সেই প্রশ্নটি এখনও সামনে বড় হয়ে রয়েছে। এই সব কিছু মিলিয়ে মানুষের মনে এখনও অনেক ধরনের সন্দেহ রয়ে গেছে, যদিও অনেকে আমরা নিশ্চিত মোটামুটি যে নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হচ্ছে, তারপরেও এখনও অনেক কিছু বাকি রয়েছে, এটুকু বলা যায়। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।